থেকে ডোমকল আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে তুঙ্গে রাজ্য রাজনীতি। এরই মধ্যে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে শিক্ষা দপ্তরের প্রধান সচিবের বৈঠকে কোনো সমাধান সূত্র বেরোলো না, জট রয়েই গেল। সোমবার বিকাশ ভবনে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেন স্কুল শিক্ষা পর্ষদের প্রধান সচিব, কিন্তু তাতেও কোনো দিশা দেখতে পেলেন না চাকরিহারা শিক্ষকরা। ফের মুখ্যমন্ত্রী কিংবা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার দাবি তুললেন আন্দোলনকারীরা। আমরা প্রথমত চেয়েছিলাম শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে, তো সেক্ষেত্রে প্রথমত শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের দেখা হয়নি। শিক্ষামন্ত্রী না থাকায় আমরা কিছুটা আশাহত হয়েছি, কারণ যে প্রশ্নগুলো আমাদের ছিল সেগুলোর সব উত্তর ওনাদের কাছে ছিল না। সেটা হয়তো যদি শিক্ষামন্ত্রী থাকতেন তাহলে হয়তো 100% আমরা স্যাটিসফাইড হতে পারতাম বা একটু বেশি হতে পারতাম। ওনারা সমস্ত বিষয় আমাদেরকে স্যাটিসফাই করতে পারেননি। মুখ্যমন্ত্রীকে আমরা বলতে চাই যে ম্যাডাম, আপনি রাজধর্ম পালন করুন। সবটা যখন উজাড় হয়ে যাচ্ছে তখন আপনি ন্যায়ের পক্ষে দাঁড়ান। বিনা অপরাধে এতগুলো মানুষ এবং তাদের পরিবার ধ্বংস হতে বসেছে। আমরা আর কোনো পরীক্ষা দেব না। আমরা সেই আমাদের একটা টাইম মেশিনের মাধ্যমে সেই 16 সালে ফেরত নিয়ে যাওয়া হোক, তাহলে আমাদের আর পরিবার থাকবে না। আমরা একটা পিস অফ মাইন্ডে আমরা সেই পরীক্ষাটা দিতে পারবো। সেও আমাদের অপরাধটা কি, আমরা চাই মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ। অযোগ্য হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষকদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরির মেয়াদ বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। মে মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই রিভিউ পিটিশন জমা দিয়েছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। কিন্তু চাকরিহারা শিক্ষকদের সাফ কথা, তারা নতুন করে পরীক্ষায় বসবেন না, তাদের হকের চাকরি ফেরাতেই হবে। আমরা বলেছি আমরা পরীক্ষা দেব না, কিন্তু আশ্বস্ত করে পারেননি যে উনারা আইনি পরামর্শ নেবেন, যেন এমন কিছু না হয় যেটা সুপ্রিম কোর্টে আমাদের গিয়ে আবার ধাক্কা খেতে হয়। এই যোগ্যতা মানের পরীক্ষা যেটা আজ থেকে 10 বছর আগে আমরা উত্তীর্ণ হয়েছি, আজকে সেই পরীক্ষায় আমরা কিন্তু কেউ বসবো না। হয় আমাদের নামে দুর্নীতি প্রমাণ করতে হবে, তারপর এই পরীক্ষায় আমরা বসবো, অথবা যদি দুর্নীতি প্রমাণিত না হয় তাহলে আমরা এই যোগ্যতা মানের পরীক্ষা আগেই উত্তীর্ণ হয়েছি সেখানে থাকবে। আমাদের আন্দোলন চলবে। কলকাতার পাশাপাশি আন্দোলন দিল্লিমুখী করার ডাকও দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। এরপর থেকে আন্দোলনের অভিমুখ যেটা হবে সেটা শুধুমাত্র আর পশ্চিমবঙ্গমুখী হবে না, দিল্লিমুখীও হবে। এবং আন্দোলনের রূপরেখা আমাদের পরিবর্তন হচ্ছে। আধিকারিকদের দুর্নীতির জন্য যতটা দায়ী এখানে, কিন্তু কোর্টও আমাদের দিকটা দেখেনি, মানবিকতার গ্রাউন্ডে দেখেনি এবং আমাদের সঙ্গে ন্যায় হয়নি। তাই এর পরবর্তী আন্দোলনের অভিমুখ আমরা দিল্লিমুখীও করতে চলেছি। আমরা কোর্টকেও বার্তা দিতে চাইছি যে এইটা ছেলে খেলার কোনো বিষয় না, এটা পুরো জেনারেশন ধ্বংস হয়ে যাবে এবং আমাদের রাজ্য তথা দেশবাসীর মেরুদণ্ড ভেঙে যাবে। পরবর্তী প্রজন্ম আছে, তারা যখন পরীক্ষা দেবে এইটাই কিন্তু ইনস্ট্যান্ট হিসেবে ইউজ করা হবে। পরবর্তীকালে কোনো প্যানেলে বা কোনো জায়গায় যদি কোনো 2% বা 3% দুর্নীতি বেরোয় তাহলে কিন্তু সেই প্যানেলটাও ক্যান্সেলের রাস্তার দিকেই যাবে। তাই এই ইনস্ট্যান্সটা সেট হয়ে থাকা উচিত নয়। আমরা মনে করি এটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গবাসীর কাছে প্রচন্ড ক্ষতিকর একটা বিষয় হয়ে দাঁড়াবে। এই দাবিটা আমাদের থাকবে। সোমবার 20 দিনে পড়েছে চাকরিহারাদের অবস্থান আন্দোলন। এদিন 5 জন চাকরিহারা শিক্ষক ও এক শিক্ষিকা বিকাশ ভবনে যান। পুলিশি প্রহরায় বিকাশ ভবন আবার নতুন করে সেই পুলিশি প্রহরার ছবি আমরা দেখতে পাচ্ছি। বড় গেট যেটা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, একটা ছোট গেট, সেই ছোট গেট খুলে দেওয়া হয়েছে এবং সেই ছোট গেটের সামনে পুলিশ রীতিমতো নাম জিজ্ঞেস করে এবং তাদের সংখ্যা গুনে তাদের ভেতরে ঢোকানোর চেষ্টা করছেন। আমরা অবশ্যই বলেছি যে আমরা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছি, আমরা কোনোভাবেই পরীক্ষায় বসতে চাই না। আমাদের শারীরিক কন্ডিশন, মানসিক কন্ডিশন এখন পরীক্ষা দেওয়ার মতো নয়। আমরা বললাম অনেক পেশেন্ট আছে, অনেক ক্যান্সার পেশেন্ট আছে, অনেক ম্যাডাম যারা আছেন তাদের পক্ষে কোনোভাবে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। বলেছি যে নোটিফিকেশনটা কিন্তু আমরা চাইছি না। এখন গভর্নমেন্টের দায়িত্ব নিয়ে যাতে কোনোভাবে পরীক্ষা না হয়ে নোটিফিকেশন না দিয়ে আমাদের চাকরি ফিরে আনা যায় সেই ব্যবস্থাটা করুক। আইন বাঁচিয়ে যাতে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরিটাকে সুনিশ্চিত করা যায়, এই প্যানেলটাকে বাঁচানো যায় রিপ্যানেলের মধ্য দিয়ে। কারণ ওএমআর অথেন্টিক, এটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সেটাকে মান্যতা দিয়েছে, যাতে রিপ্যানেলের মধ্য দিয়ে এই যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা যাতে এই মানে সেম চাকরিতে সেম স্যালারিতে এবং স্বপদে বহাল থাকতে পারে সেই ব্যবস্থাটা ওনারা করুক। আমাদের দাবিগুলো ওনাদের কাছে আমরা তুলে ধরেছি। এখন সেটা কতটা অ্যাপ্লাই করবেন বা কতটা রেজাল্ট আসবে সেটা কিন্তু ওনারা আমাদের অ্যাসুরেন্স দিতে পারেননি। বিরোধীরাও একসুরে বলছে যোগ্যদের চাকরি ফেরানোর দায়িত্ব সরকারকেই নিতে হবে। খুব খারাপ লাগছে আমার
এই 26,000 শিক্ষক ভবিষ্যৎ তাদের অন্ধকার। টু এরর ইজ হিউম্যান, এটা ভেবে, ভুল করা মানুষের ধর্ম, এটা ভেবে স্বীকার করে প্রশাসনিক কর্তারা গিয়ে বলুক যে আমাদের ভুল হয়েছে, তার জন্য এদেরকে যাতে কষ্ট করতে না, এদের যেন শাস্তি না, সেটা দেখুন। সরকার সে উদ্যোগটা নিলে কালকে ঝামেলা মিটে যায়। শিক্ষামন্ত্রীর কোনো মূল্য নেই, বিনোদ কুমারের কোনো মূল্য নেই, সব মনোজ পন্থ, আলাপন বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি করছে। এদিকে সরকারের তরফে দাবি করা হয়েছে আলোচনা ফলপ্রসূ। লড়াইটা লিগ্যাল সুপ্রিম কোর্টে, ফলে দয়া করে কারুর কোনো প্ররোচনা এমন কিছু করবেন না যাতে এই আইনি লড়াইয়ের জায়গাটা ডিস্টার্ব হয়। 31শে মে হতে আর 5 দিন বাকি, অর্থাৎ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারির দিন ক্রমেই এগিয়ে আসছে। সরকারি সূত্রে খবর, এসএসসি বিজ্ঞপ্তি প্রকাশের ব্যাপারে প্রস্তুতি শুরু করেছে। কিন্তু তাহলে যোগ্য চাকরিহারাদের ভবিষ্যৎ কি হবে? সরকার কি তাদের কোনো সুরাহা দিতে পারবে, নাকি ফের পরীক্ষায় বসতেই হবে তাদের? সোমবার শিক্ষা দপ্তরের পদস্থ 2 আধিকারিকের সঙ্গে যখন চাকরিহারাদের প্রতিনিধি দল দেখা করলেন, তখন আন্দোলনকারী চাকরিহারাদের আরেকটি অংশ পৌঁছে গেল দিল্লিতে। চাকরি ফেরতের দাবিতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে তারা। এসএসসির মামলায় সুপ্রিম কোর্টের যে গত 3রা এপ্রিলের যে রায়, সেই রায়ে সুস্পষ্টভাবে বলা আছে যারা অযোগ্য বলে বিবেচিত, র্যাঙ্ক জাম্প অ্যান্ড আদার্স, তাদেরকে অবিলম্বে টার্মিনেট করতে হবে। সেই টার্মিনেশন না করে আবারও রাজ্য সরকার পরীক্ষার নামে আবার একটা গভীর ষড়যন্ত্র রচনা করছে। আমরা যে দাবির ভিত্তিতে মামলা লড়তে চাইছি, সেক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা সম্পূর্ণ বিপরীত। সুতরাং আমাদের যদি কোনো ক্ষতি হয়, তার সম্পূর্ণ দায় রাজ্য সরকারকে নিতে হবে। সোমবার 20 দিনে পড়ল চাকরিহারাদের ধর্ণা আন্দোলন। একদিকে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পথ খোলা রেখে চাকরি বাঁচানোর লড়াই, অন্যদিকে রাজনৈতিক নেতা থেকে শুরু করে আইনজীবী, অবসরপ্রাপ্ত বিচারপতি সকলের সঙ্গেই দেখা করেছে চাকরিহারাদের একাংশ। এবার তারা পৌঁছে গেলেন দিল্লিতে। সোমবার কলকাতা থেকে দিল্লি যান চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস ও সংগ্রামী যৌথ মঞ্চের শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মণ্ডল। তাদের দাবি 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। এর জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন আন্দোলনকারী চাকরিহারারা। সুপ্রিম কোর্টে যাব একেবারে সুস্পষ্ট 2টো স্পেসিফিক বিষয়, যে 22 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষার্থী ওএমআরের মিরর ইমেজের কপি আমরা সুপ্রিম কোর্টে মামলা লড়ব। কেন প্রকাশ হবে না? তাহলে জানা যাবে কারা দুর্নীতির সুবিধা পেয়ে শিক্ষকতার মতো, শিক্ষাকর্মীর মতো চাকরিটা নিয়েছে, কারা নেয়নি। যারা ইতিমধ্যেই অযোগ্য বলে র্যাঙ্ক জাম্প বা এক্সেট্রা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে, তাদেরকে রাজ্য সরকার এখনও টার্মিনেট করেনি। সুতরাং এটা আইনকে ভায়োলেশন করা, অযোগ্যদের যাতে অবিলম্বে টার্মিনেট করা হয়, সেই দাবিতে আমরা মামলা লড়ব। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ধর্ণা মঞ্চের আন্দোলনকারীরা। আইনজীবীর পরামর্শ নিয়ে যদি সুপ্রিম কোর্টে কোনো কেস করা হয় এবং সেটাকে পাবলিশ করার ব্যবস্থা করা হয়, অবশ্যই সেটাকে আমরা সাধুবাদ জানাবো। আমাদের সবার লক্ষ্য যোগ্যদের চাকরিটাকে। এর আগে চাকরি ফেরতের দাবিতে আইনি পরামর্শ নিতে আইনজীবী ও সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে যায় চাকরিহারাদের প্রতিনিধি দল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, আইনত তাদের চাকরি ফেরত পাওয়া অসম্ভব। সরকার যে বলছে রিভিউ করে তোমাদের পুরনো চাকরি ফিরিয়ে দেব, সেটা আইনত অসম্ভব। রবিবার কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন চাকরিহারারা। তিনি রিভিউ পিটিশন করার পরামর্শ দেন। সুপ্রিম কোর্ট যদি মনে করে যে ওটাকে রিভিউ করবে, তাহলে সে করতে পারে, নাও করতে পারে। এবার তাদের যন্ত্রণার কথা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সাংসদদের জানাতে চান চাকরিহারারা। মহামহিম রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা চেষ্টা করব বাংলার যোগ্য শিক্ষকদের যন্ত্রণার কথা, দুঃখের কথা তাদের সামনে, আরও অনেকের সামনে তুলে ধরার চেষ্টা করব। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কি চাকরিহারা আন্দোলনকারীদের সঙ্গে দেখা করবেন? কি আছে তাদের কপালে? চাকরিহারা যারা আছে তার মধ্যে আজকে সবচেয়ে অদ্ভুত অবস্থা, যেটা যোগ্য অযোগ্য বিচার করা মুশকিল। এটার জন্য দায়ী কে? দায়ী তো মমতা ব্যানার্জি। তার মন্ত্রিসভা মিলে ওএমআর শিট সব পাচার করে দিয়েছে, সরিয়ে ফেলেছে। নইলে
যোগ্য এবং অযোগ্য যদি পৃথকীকরণ করা যেত, তাহলে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদেরকে নিশ্চয়ই তাদের উপযুক্ত সম্মান দিয়ে দেওয়া যেত। কিন্তু এই অযোগ্যদের যে বাঁচাতে যোগ্যদের ঢাল বানিয়ে মমতা ব্যানার্জিরা চেয়েছিল এই দুর্নীতি থেকে নিজেদেরকে বাঁচাতে। সুপ্রিম কোর্টের রায় যে চাকরি চলে যাওয়া, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার তার বিরুদ্ধে রিভিউ পিটিশন নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে। ইন দ্য মিন টাইম ভেতরে যে অন্তর্বর্তীকালীন কিছু রিলিফ স্টেপ নেওয়া হয়েছে, লড়াইটা লিগাল সুপ্রিম কোর্টে। ফলে দয়া করে কারুর কোনো প্ররোচনা এমন কিছু করবেন না যাতে এই আইনি লড়াইয়ের জায়গাটা ডিস্টার্বড হয়। বিকাশ ভবনের গেট আটকানো, গেট ভেঙে ঢোকা, স্টাফদের বার হতে না দেওয়া, মানে এগুলো অ্যাকচুয়াল ব্যাটেলটা হচ্ছে সুপ্রিম কোর্টে। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে রাজ্য সরকার সেটা করতে চাইছে। চারিদিকে সমস্যা, সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ। সমস্যা মেটানোর উপায়ের মধ্যে লুকিয়ে রয়েছে আরও বিপদ। জাল ওষুধ, নিম্নমানের ওষুধ, ওষুধ খেয়ে ভালোর পরিবর্তে খারাপ হচ্ছে। সাধারণ মানুষ তাহলে যাবে কোথায়? রোগী বাঁচবে কি করে? একটা একটা করে রিপোর্ট সামনে আসছে আর চোখ কপালে উঠছে, কিন্তু এর শেষ তো চোখে পড়ছে না। প্রায় প্রতি মাসেই এ ধরনের বিস্ফোরক রিপোর্ট সামনে আসছে। প্রশাসনের নজরদারি থেকে কড়া নির্দেশিকা, লাগাতার অভিযান থেকে ধরপাকড়, সমস্ত বজ্র আঁটুনি যেন ফসকা গেরো। তা ফের প্রমাণিত হয়ে গিয়েছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের এপ্রিলের রিপোর্টে। সিটিএসকোর রিপোর্টে বলা হয়েছে গুণমান যাচাইয়ে পাশ করতে পারেনি 198টি ওষুধ, যার মধ্যে কলকাতায় অবস্থিত সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করেছে 33টি। এই প্রেক্ষাপটে উঠেছে ক্যান্সারের মতো মারণ রোগের জীবনদায়ী ওষুধ জাল করার অভিযোগ। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ থেকে সাবির আলম নামে চক্রের চাইকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের এসটিএফ। ব্লাড প্রেশার হোক বা ডায়াবেটিস, থাইরয়েড হোক বা হার্টের রোগ বা অন্য কোনো জীবনদায়ী ওষুধ, ওষুধেই যদি ভেজাল থাকে তাহলে নিয়ম করে ওষুধ খেয়েও লাভ কি? প্রত্যাশিত ফল লাভ নির্দিষ্ট সময়ের মধ্যে না হয় তখন চিকিৎসকও সন্দেহ প্রকাশ করেন, তিনিও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন, বিপর্যস্ত হন। আর সাধারণ মানুষ বা রুগী যিনি ওষুধটা সেবন করছেন তার কথা তো তথৈবচ, তিনি আরও বেশি কষ্ট পান। স্বাভাবিক কারণেই সাধারণ মানুষের ক্ষোভ চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের ওপরেই পড়ে। এই বিপদ যে শুধু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তা নয়, জাল ওষুধের মারাত্মক প্রভাব পড়তে পারে শিশুদের ওপরেও। দুরকম জিনিস আমাদের কাছে আসছে। প্রথম কথা জাল ওষুধ, যে ওষুধে কিছু নেই। একটা ইঞ্জেকশন, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন, তাতে অ্যান্টিবায়োটিক নেই, তাতে জল রয়েছে বা তাতে এমন একটা পদার্থ রয়েছে যেটা শরীরে দিলে খারাপ হয়ে যাবে, আরও উপকার তো হবেই না, অপকার হবে, সেরকম একটা জিনিস। আরেকটা হচ্ছে হ্যাঁ অ্যান্টিবায়োটিক আছে, 100 গ্রামের জায়গায় 10 গ্রাম আছে, মানে নিম্ন গুণমানের ওষুধ। এই দুটো জিনিস। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, গুণমান যাচাইয়ে যেসব সংস্থার ওষুধ নিম্নমানের বা ভেজাল বলে চিহ্নিত হয়েছে তার মধ্যে পরীক্ষায় পাশ করতে না পারা ওষুধগুলির মধ্যে দেখা গিয়েছে নানা রকম বেনিয়ম। সিটিএসকো সূত্রে খবর, হিমাচল প্রদেশের একই সংস্থার তৈরি 8টি আলাদা স্যালাইনের নমুনায় বিষাক্ত ব্যাকটেরিয়া মিলেছে। স্যালাইনগুলি তৈরি হয়েছে দূষিত জল দিয়ে। হিমাচলের আরেকটি কোম্পানির তৈরি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনে মিলেছে বিষাক্ত ব্যাকটেরিয়া, কারণ ইঞ্জেকশন তৈরিতে ব্যবহৃত জল বিশুদ্ধ ছিল না। কলকাতা সেন্ট্রাল ল্যাবের পরীক্ষায় উত্তরাখণ্ডে এক সংস্থার তৈরি অ্যানাস্থেশিয়া ইঞ্জেকশনে মিলেছে দূষিত পদার্থ। হায়দ্রাবাদের এক কোম্পানির অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন অ্যামিকাসিনে মিলেছে ক্ষতিকর পদার্থ। দূষিত পদার্থ মিলেছে হরিয়ানার সংস্থার অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন জেন্টামিসিনে। হিমাচলের সংস্থার পেটের সমস্যার ইঞ্জেকশনেও একই রকম দূষিত পদার্থ রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এখন দেখা যাচ্ছে যে ওষুধটা দিয়ে ব্যাকটেরিয়া মারা হবে আর সেই ইঞ্জেকশনটার মধ্যে ব্যাকটেরিয়া শরীরে চালান হয়ে যাচ্ছে, অর্থাৎ তার ভেতরে ব্যাকটেরিয়াল টক্সিন আছে। এটা তো মারাত্মক। যেটা ভেবে একটা মানুষ ওষুধ খাচ্ছেন সেইটা যদি সেই কেমিক্যালটা না যায়, সেই মেটেরিয়ালটি না গিয়ে অন্য কোনো কেমিক্যাল যায়, সেটা তো লিভারকে নষ্ট করতে পারে, হার্টকে নষ্ট করতে পারে, কিডনি নষ্ট করতে পারে। নিম্নমানের ওষুধের রমরমার জেরে রোগীরা তো সমস্যায় পড়ছেনই, চিকিৎসা করতে গিয়ে পদে পদে হোঁচট খেতে হচ্ছে চিকিৎসকদেরও। ডাক্তারের একটা অস্ত্র, একমাত্র অস্ত্র তো ওষুধ। এবার একজন পেশেন্ট ভেন্টিলেটারে আছেন, তাকে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, সেই অ্যান্টিবায়োটিকটা জাল কিনা ডাক্তার বা হসপিটালের পক্ষে বোঝা অসম্ভব। অনেক ক্ষেত্রে যারা ফার্মাসি বিক্রি করছে তারাও বুঝতে পারেন না। এখানেই শেষ নয়, নামি ব্র্যান্ডের জাল ওষুধের নমুনাও উদ্ধার হয়েছে তল্লাশিতে। সিটিএসকো সূত্রে খবর,
বহুজাতিক সংস্থা গ্লেনমার্কের ব্র্যান্ড নেম জাল করে বানানো উচ্চ রক্তচাপ কমানো ও হার্ট অ্যাটাকের আশঙ্কা কমাতে ব্যবহৃত টেলমি সার্টেন 40 জাল নমুনা পাওয়া গিয়েছে। গ্লেনমার্ক জানিয়েছে এই ট্যাবলেট তাদের তৈরি নয়। জাইডাসের ব্র্যান্ড নেম ও ব্যাচ নম্বর জাল করে বানানো হয়েছে ব্রেস্ট ক্যান্সারের ইনজেকশন। জাইডাস সিডিএসকোকে রিপোর্ট দিয়েছে এই ইনজেকশন তাদের তৈরি নয়। চিকিৎসকরা বলছেন এই সব জাল ও নিম্নমানের ওষুধ শরীরে গেলে মারাত্মক বিপদ ঘটতে পারে। একটা ক্যাপসুলে 500 মিলিগ্রাম থাকার কথা, সেখানে যদি 300 থাকে, তার মানে ওষুধে প্রথম কথা রোগীর বিপদ, সে উপকারটা পাবে না। দ্বিতীয় কথা, এই যে অল্প অ্যান্টিবায়োটিকে এক্সপোজড হলো যে জীবাণুগুলো, তারা হয়তো ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যাবে, মানে তারপরে সঠিক ডোজে ওষুধ পেলেও রোগী আর তার সুবিধাটা পাবে না। এছাড়াও নামী সংস্থার ব্র্যান্ড নেম জাল করে হিমাচল, পুদুচেরি, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ এবং গুজরাতের বিভিন্ন সংস্থার বানানো অসংখ্য ওষুধ ধরা পড়েছে পাঞ্জাব, তেলেঙ্গানা, মাদুরাই, পুদুচেরিতে। এই অবস্থায় আতান্তরে সাধারণ মানুষ। কোনটা জাল, কোনটা ভালো, সাধারণ মানুষ বুঝবে কি করে? ওষুধেই দানা বেঁধেছে ব্যাধি। সমস্ত বজ্র আটনেই যে ফসকা গেল তা বারবার প্রমাণিত হচ্ছে রাজ্য বা কেন্দ্রের ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের রিপোর্টে। চলতি বছর এখনো পর্যন্ত 739টি ওষুধ গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে। কিন্তু চিন্তার বিষয় হলো এই তালিকাটা দিনে দিনে আরো লম্বা হচ্ছে। মানুষের মনে জোরালো হচ্ছে ভয়। রোগ সারাতে যে ওষুধ আমরা খাচ্ছি তাতে কি আদৌ রোগ সারছে, নাকি উল্টে বিপদ হচ্ছে? সিডিএসকো বা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী মে মাসে 198টি ওষুধ গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে, আর রাজ্যের পরীক্ষাগারে ফেল করেছে 25টি ওষুধ। এপ্রিলে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের রিপোর্টে ফেল করেছে 132টি ওষুধ। এর মধ্যে কলকাতার সেন্ট্রাল ল্যাবে গুণমান যাচাইয়ের পরীক্ষায় 53টি ওষুধ ফেল করেছে। মার্চে ফেল করেছে 104টি ওষুধ, তার মধ্যে কলকাতার ল্যাবে ফেল করেছে 27টি ওষুধ। এর আগে ফেব্রুয়ারিতে 145টি ওষুধ গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে। জানুয়ারিতে ফেল করেছে 135টি ওষুধ, তার মধ্যে কলকাতা সেন্ট্রাল ড্রাগ ল্যাবে 24টি ওষুধ ফেল করেছে। অর্থাৎ নিম্নমানের ওষুধের ছড়াছড়ি। ভাবছেন ওষুধ খেয়ে রোগ সারবে, কিন্তু আদতে পয়সার মতো পয়সা যাচ্ছে, রোগ আরো জাকিয়ে বসছে। আর একজন সাধারণ মানুষের পক্ষে কি আদৌ সম্ভব কোন ওষুধ নিম্নমানের, কোন ওষুধ জাল তা দেখেই বুঝে ফেলা? আমরা ডাক্তার যেটা লিখে দিচ্ছে সেটা নিতে আসছি, এরপর সেটা যে জাল সেটা ঠিক বলছেন স্ক্যান করে দেখুন। সবার কাছে স্মার্টফোন নেই, এবার স্ক্যান করলে যে সঠিক লিঙ্কে আসে সেই লিঙ্কটা কি ভেরিফাইড নাকি সেটা ক্লিক করলে সঠিক জায়গায় দেখতে কজন সেটা জানতে পারে। কিছু রোগ কখনো সারছে, আমরা সারছে না, তখন আবার ডক্টরের কাছে যাচ্ছি, উনি ওষুধ পাল্টে দিচ্ছেন। এখানে জাল ওষুধ কি ঠিক ওষুধ সেটা তো আমরা যাচ্ছি না। যেসব কোম্পানির ওষুধ গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে সেগুলির বেশিরভাগ হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশন সূত্রে খবর, গুণমান যাচাইয়ে যেসব সংস্থার ওষুধ নিম্নমানের বা ভেজাল বলে চিহ্নিত হয়েছে তার মধ্যে রয়েছে কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশের 55টি, বিজেপি শাসিত উত্তরাখণ্ডের 48টি, বিজেপি শাসিত গুজরাটের 26টি, বিজেপি শাসিত মধ্যপ্রদেশের 18টি এবং মহারাষ্ট্রের 10টি সংস্থা। ডিএমকে শাসিত তামিলনাড়ুরও 10টি করে কোম্পানির ওষুধও পরীক্ষায় ফেল করেছে। জাল ওষুধের জেরবার, গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল হচ্ছে একের পর এক ওষুধ। চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে চিকিৎসকদের কপালে। এই প্রেক্ষিতে রোগ সারাতে এবার নতুন দাওয়াই স্বাস্থ্য দপ্তরের। সরকারি হাসপাতালে ওষুধ আসে সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে, সেখান থেকে বিভিন্ন জেলার সরকারি হাসপাতালে যায় ওষুধ। এই আবহে সুরাহা খুঁজতে নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দপ্তর, যেখানে বলা হয়েছে সমস্ত ওষুধের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে থাকতে হবে 2টি টেস্ট রিপোর্ট। প্রথমত রাখতে হবে সংশ্লিষ্ট কোম্পানির নিজস্ব ল্যাবের টেস্ট রিপোর্ট, দ্বিতীয়ত থাকতে হবে স্বাস্থ্য মন্ত্রক স্বীকৃত ল্যাবের টেস্ট রিপোর্টও। ওষুধের পাশাপাশি টিকার ক্ষেত্রেও জারি করা হয়েছে নির্দেশিকা। সমস্ত রকমের টিকার সঙ্গে থাকতে হবে কেন্দ্রীয় পরীক্ষাগারের রিপোর্ট। রাজ্যে ভেজাল ওষুধের রমরমা ঠেকাতে সমস্ত সরকারি হাসপাতালে এই নিয়ম বাধ্যতামূলকভাবে মানার নির্দেশিকা জারি করা হয়েছে। এবিপি আনন্দ।